আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। লার্ন বায়োলজি পেজের পক্ষ থেকে আজকের বিশেষ অনলাইন সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিডিবিও জীববিজ্ঞান অলিম্পিয়াড 2025 এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামী 31 মে বুয়েটে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আমরা আজকে একজন গুণী মানুষের সাথে কথা বলবো। আমাদের শিক্ষার্থীদের যা যা প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে সেসব নিয়ে আলোচনা করব। তার সাথে তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ইন্টারন্যাশনাল কোচ, সহকারী কোচ হিসেবে যিনি কাজ করছেন, মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি এখন আমাদের স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমাদের আজকের এই অনলাইন সেশনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি প্রথমে আপনার পরিচয় দিয়ে তারপরে আমরা আলোচনা শুরু করব। জি। আপনি সহ এই অনলাইনে যুক্ত সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, মূলত পেশায় একজন কৃষিবিদ। আমি বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ দপ্তরে কর্মরত। পাশাপাশি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে বিজ্ঞান এবং জীববিজ্ঞান আন্দোলনের সাথে যুক্ত আছি। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের শুরু থেকেই এই জীববিজ্ঞান আন্দোলনে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে জীববিজ্ঞান প্রচারে আমি যুক্ত। বর্তমানে সহকারী কোচ হিসেবে দায়িত্বরত। মূলত একটি বুদ্ধিদীপ্ত এবং বিজ্ঞান নির্ভর প্রজন্ম গড়ার প্রয়াস নিয়ে আমাদের কার্যক্রম এবং আমার ব্যক্তিগত স্বপ্ন। আহ, পাশাপাশি অলিম্পিয়াড, বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডে যুক্ত থাকার পাশাপাশি কিছু জীববিজ্ঞান নিয়ে লেখালেখি দীর্ঘদিনের যুক্ত আছে এবং জীববিজ্ঞান অলিম্পিয়াডের অংশগ্রহণকারী তথা জীববিজ্ঞানের জন্য যে বিখ্যাত বই ক্যাম্বেল বায়োলজি, যেটাকে বাইবেল অফ বায়োলজি বলা হয়, এটির প্রথম বাংলায় অনুবাদ করার সুযোগ হয়েছে, যেটা প্রাণ রসায়ন ইউনিট এখন শিক্ষার্থীদের হাতে। এটি আমার অনুবাদ করা। পাশাপাশি ক্যাম্বেল বায়োলজি কোষ ইউনিট, সেখানে আমরা টিম কাজ করেছি এবং গাছেরা কেমনে কথা কয়, এই একটি বই এবার বইমেলায় এসেছে। এবং বাংলাদেশ জীববিজ্ঞানকে শিক্ষার্থীদের কাছে আরো বেশি সহজে পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে যাতে আরো সমৃদ্ধ হওয়া যায়, এই জন্য বায়োলজি স্কুল নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম আমি নিজ উদ্যোগে আমাদের টিম নিয়ে আমরা কাজ শুরু করেছি। সব মিলিয়ে যে নিজেকে একজন বিজ্ঞান কর্মী হিসেবে পরিচয় দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আগামী একটি সমৃদ্ধ প্রজন্ম করার জন্য। অনেক ধন্যবাদ। আমরা শুনলাম আপনার সম্পর্কে। আমি নিজে জানি, কিন্তু আমাদের শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন, তারা নিশ্চয়ই শুনে অত্যন্ত আনন্দিত হয়েছেন যে আমরা আজকে আপনাকে আমাদের মাঝে পেয়েছি। আশা করছি যে আমাদের শিক্ষার্থীদের যা যা প্রশ্ন আছে আজকের পর থেকে তা হয়তো আর থাকবে না। আহ, আপনাকে আমাদের এই অনলাইন সেশনে যুক্ত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথমেই। এরপরই শুরু করছি আমাদের মূল যে আলোচনা। আমি আমার শিক্ষার্থীদের কাছ থেকে যে প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছিলাম অতীতে কিংবা আজকে আপনার জন্য যে প্রশ্নগুলো তারা জানতে চেয়েছে, উত্তর জানতে চেয়েছে, তা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে জীববিজ্ঞান অলিম্পিয়াডের অনেকেরই ধারণা যে জাতীয় এবং যে আঞ্চলিক যে প্রতিযোগিতাটা হয়, রাউন্ডটা হয়, সেখানে প্রশ্নের ধরন সম্পর্কে, মানে প্রশ্নের ধরনের মধ্যে পার্থক্য আছে কিনা, কিংবা এই প্রশ্নের ধরন সম্পর্কে আরেকটু ক্লিয়ার ধারণা যারা পরীক্ষায় অংশগ্রহণ করে না তাদের ক্ষেত্রে। যারা পরীক্ষায় অংশগ্রহণ করে না তাদের তো ধারণা নেই, যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে যারা অঞ্চলে যারা বিজয়ী হয় তারা অনেকেই জাতীয়তে অনেক ভয় পায়। আমি সেই বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে এই ২ রাউন্ডে প্রশ্নের যে ধরন সে সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা জীববিজ্ঞান অলিম্পিয়াডে শিক্ষার্থীদের অংশগ্রহণের যে আয়োজনটি করি, সেটি প্রথমে তো আঞ্চলিকভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আয়োজন করে সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা জাতীয় অলিম্পিয়াড করি, যেটি এই বছরে আমাদের আগামী 31শে মে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে।
আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করে এবং যারা জাতীয়তে অংশগ্রহণ করে তাদের ক্ষেত্রে আমি যদি শুধু প্রশ্ন প্যাটার্নের মধ্যে থাকি, সেক্ষেত্রে আঞ্চলিক অলিম্পিয়াডে আমরা এমসিকিউ বেস প্রশ্ন করি, যেটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। তবে এটি এমসিকিউ হলেও একটু গতানুগতিক এমসিকিউর মতো না। কারণ হচ্ছে আমরা আন্তর্জাতিক কিছু রুলস রেগুলেশন আমাদের ফলো করতে হয় এবং আমরা সবসময় স্বপ্ন দেখে এসেছি সে 2012 সাল থেকে, যে শিক্ষার্থীদেরকে জীববিজ্ঞানকে সমৃদ্ধ করে তাদেরকে বুদ্ধিদীপ্ত করে গড়ে তোলা। ফলে গতানুগতিক যে পদ্ধতি, এটার বাইরে গিয়ে আমরা এমসিকিউ পদ্ধতিকে একটু আধুনিক করার প্রচেষ্টা। তো আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে যে প্রশ্ন হয় সে প্রশ্নে শিক্ষার্থীদেরকে ট্রু ফলস নির্ধারণ করতে হয়। এটি আমরা আমাদের প্রশ্নটাকে দুই ভাগে মূলত ভাগ করে থাকি। যেমন প্রথমে যে বিষয়টা থাকে সেটিকে আমরা বলি স্টেটমেন্ট, এবং তার আলোকে আমাদের যে 4টি অপশন থাকে সেই অপশনগুলোকে আমরা বলি অল্টারনেটিভস। অর্থাৎ উপরের একটি স্টেটমেন্টের আলোকে যে 4টি অপশন দেওয়া আছে, এ 1 2 3 4 বা ABCD, এই তথ্যগুলো কি সত্য নাকি সত্য না, এটা কি ট্রুথ না ফলস। আমরা গতানুগতিক পদ্ধতিতে যদি বলি যে উদ্ভিদ পাতার মাধ্যমে নিচের কোনটি উৎপাদন করে, সেক্ষেত্রে আমরা কতে দিয়ে রাখলাম সুক্রোজ, খতে দিয়ে রাখলাম গ্লুকোজ, গতে দিয়ে রাখলাম ম্যালটোজ, ঘতে দিয়ে রাখলাম অন্য একটি হেক্সোজ। এবং এর মধ্যে থেকে শুধু সত্যটা বেছে নিয়ে বলা হয় সত্যটা, জাস্ট ওএমআর ফর্ম পূরণ করতে হয় সত্যটা বৃত্ত পুরো ভরাটটা। কিন্তু আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের কিন্তু উত্তরের সিস্টেমটা এরকম না। উপরে একটা স্টেটমেন্ট, কোন একটি তথ্য থাকবে, তার আলোকে এই যে 4টি ABCD দেওয়া আছে, আমাদের ওএমআর শিট যে সরবরাহ করা হয় সেখানেও ABCD তার 4টার জন্য ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস, অর্থাৎ প্রতিটির জন্য দুইটি দুইটি করে বৃত্ত থাকে। অর্থাৎ শিক্ষার্থীদেরকে তথ্যটি কি উপরের স্টেটমেন্টের আলোকে সত্য কিনা, যদি সত্য হয় সে টি এই বৃত্তটি পূরণ করবে, এবং যদি মিথ্যা হয় তাহলে সে এফ এই বৃত্তটি পূরণ করবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের এমন হতে পারে যে একটি স্টেটমেন্টের আলোকে 4টি তাকে টি বৃত্ত পূরণ করতে হতে পারে, আবার 4টি এফ পূরণ করতে হতে পারে, অথবা 2টি টি 2টি এফ 3টি টি 1টি এফ এইভাবে তাকে পূরণ করতে হতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা যখন নম্বর বন্টন হয়, এই নম্বর বন্টন কিন্তু এই পয়েন্ট সিস্টেমে হয়, যে একজন যে 4টি অল্টারনেটিভস আছে এই 4টি অল্টারনেটিভস এর তথ্য সে যদি সঠিকভাবে বৃত্ত পূরণ করতে পারে তাহলে সে 5 পাবে সর্বোচ্চ। ফলে আঞ্চলিকে যে আমাদের 30টি প্রশ্ন থাকে সেখানে 150 পর্যন্ত সে স্কোর লাভ করতে পারে। এটি হচ্ছে আঞ্চলিকের প্রশ্ন প্যাটার্ন। জাতীয় অলিম্পিয়াডে এসে প্রশ্ন প্যাটার্ন সেম থাকবে, কিন্তু এখানে সেকশন হবে দুইটা। একটা থাকবে এমসিকিউ, যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটা আঞ্চলিকের মতোই থাকে, শুধু প্রশ্নের ধরন, বিষয়, এই বিষয়গুলো আর একটু অ্যাডভান্স থাকে, বাট অপশন সেম থাকে। আরেকটা পার্ট শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করতে হয়, সেটা হচ্ছে এসএকিউ, অর্থাৎ শর্ট আনসার কোশ্চেন। সেখানে যে প্রশ্ন সরবরাহ থাকতে আমরা যেটাকে লিখিত বলতে পারি আর কি, এরকম লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, সেটাকে আমরা শর্ট আনসার কোশ্চেন বলতেছি। অর্থাৎ বিষয় আলোচনা থাকবে, তার আলোকে শিক্ষার্থীদেরকে অ্যান্সার করতে হয়। এবং প্রশ্নগুলো এমন না যে রচনা, একটা বিষয় বলা হলো যে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বর্ণনা করুন, এই টাইপের আসলে কোনো কিছু না। আমরা এখানে উপরে একটা স্টেটমেন্ট দিয়ে বা কোনো একটা গ্রাফ দিয়ে বা কোনো বৈজ্ঞানিক বৈজ্ঞানিক কোনো একটা ফলাফল সেখানে প্রদর্শন করে এমনভাবে শিক্ষার্থীদের সামনে উত্থাপন করা হয় এবং নিচে অপশন দিয়ে রাখা হয় যাতে তাকে অ্যান্সারটা লিখতে হবে। দেখে মনে হবে যে ব্যাপারটা কঠিন, কিন্তু আসলে কিন্তু কঠিন না। কোন একটা শিক্ষার্থীর যদি, যেমন আমি যদি একটা উদাহরণ বলি যে রেসপাইরেশন, শ্বসন সংশ্লিষ্ট। তো একটা শ্বসন সংশ্লিষ্ট যে রিঅ্যাকশন গুলো বা যে উৎপাদকগুলো উৎপন্ন হয় সেটা যদি একটা স্টেটমেন্টে আলোচনা করে রিঅ্যাকশনটা শো করে তার আলোকে আমরা একটা কয়েকটি সেন্টেন্স দিয়ে রাখি অনেক ক্ষেত্রে। সেখানে কিছু গ্যাপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। সেখানে শিক্ষার্থীকে উত্তর দিতে হবে বা এমনি ফাঁকা থাকবে অপশন দিয়ে। সেখানে শিক্ষার্থীকে লিখতে হবে আরকি যে ওই বিষয়টা কি। তো একজন শিক্ষার্থী যদি শ্বসন সম্পর্কে তার খুব গভীর ধারণা থাকে, বিস্তারিত ধারণা থাকে, সে ওইখানে যে বিষয়গুলো আলোচনা করা আছে, ওই আলোচনা থেকেই কিন্তু সে অ্যান্সার খুব সহজে লিখতে পারবে। আপাত দৃষ্টিতে মনে হবে ব্যাপারটা খুবই জটিল। অনেকেই আমাদেরকে বলে যে আমাদের দেশে তো আমরা জানবে শিক্ষার্থীরা তো এত বেশি টেক্সট বই থেকে তথ্য পায় না বা পড়তে পারে না, কিন্তু এগুলো তো অনেক জটিল। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে জটিল না। যেহেতু আমাদের বায়োলজি অলিম্পিয়াডের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের জীববিজ্ঞানকে একদম বুদ্ধিদীপ্ত খুব গভীরভাবে সে যাতে আকৃষ্ট হয় বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা। ফলে যদি শিক্ষার্থীর বেসিক ভালো ধারণা থাকে সে খুব সহজেই ওইটুকু পড়েই বা ওই তথ্যগুলো তার মস্তিষ্কে গেলে সে সঠিক অ্যান্সার গুলো লিখতে পারবে।
অর্থাৎ আমি যদি সামারি করি তাহলে আঞ্চলিক ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ সত্য না মিথ্যা এটি ওএমআর শিটে পূরণ করা নির্ভর প্রশ্ন করা হয় বহু নির্বাচনী, এবং জাতীয় অলিম্পিয়াডে এসে একটি থাকবে ঠিক এরকম বহু নির্বাচনী প্রশ্ন যেখানে সত্য মিথ্যা যাচাই নির্ভর, আর একটি থাকবে শর্ট আনসার কোশ্চেন, অর্থাৎ তাকে লিখিত অ্যান্সার দিতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানলাম প্রশ্ন কাঠামো সম্পর্কে। এবার যে বিষয়টি তা হচ্ছে যে শিক্ষার্থীরা যারা সপ্তম থেকে মাধ্যমিকের অংশগ্রহণ করে, সপ্তমের যারা তারা ষষ্ঠ শ্রেণীর হিসাবে রেজিস্ট্রেশন করে থাকে, তারপর অষ্টমে এভাবে ধারাবাহিকভাবে আগের বছর অর্থাৎ 25 সালে যারা দিয়েছে তাদের সবাই কিন্তু 24 সালে যে ক্লাসে ছিল আহ, 24শে সেই জুন জুলাই। হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু সে রেজিস্ট্রেশন করেছে। এবার আমার যে প্রশ্নটি তা হচ্ছে যে এই যে আগের বছরের বই সে পড়লো, সপ্তম শ্রেণীর বই, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে, তাকে কোন কোন ক্লাসের পাঠ্য বইগুলো বেশি অনুসরণ করলে ভালো, বা পাঠ্য একজন প্রশ্ন করেছেন রুমানা কবির যে শর্ট প্রশ্নগুলো কি পাঠ্য বইয়ের আলোকে হয়। এটা হচ্ছে আমাদের একজন দর্শকের কমেন্ট। আর এইটা শিক্ষার্থীরাও বেশি প্রশ্ন করে, যদিও আমি ইতিমধ্যে এর আগের সেশনগুলোতে আলোচনা করছি, যেহেতু আপনাকে পেলাম তাই আপনি যদি আমাদের একটু বলতেন যে এই উম, তাদের যে পাঠ্য বই আছে বিজ্ঞান বইটা, এই পাঠ্য বইয়ের আলোকে প্রশ্নগুলো আসলে হয় কি না, বা এই বিষয়টা প্লিজ। রোমানা কবিরকে ধন্যবাদ যে একটা অসাধারণ প্রশ্ন করছে এবং বহুল চাহিদা সম্পন্ন প্রশ্ন, যেটা বহুদিন যাবত এই প্রশ্ন, যেহেতু আমি একাডেমিক টিমে প্রথম থেকে আছি এটার সাথে জড়িত। আসলে জীববিজ্ঞান অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করবে তারা কোন বই থেকে আসবে এই চিন্তাটাই মাথা থেকে ফেলে দিতে হবে, এটা হচ্ছে প্রথম কথা আমার ক্ষেত্রে। এবং আমি যখন গ্রুপে অনেক প্রশ্ন হয় এই কথাটা বলি, কারণ আমাদের স্বপ্নটা হচ্ছে শিক্ষার্থীরা তার, যেহেতু অলিম্পিয়াড আসলে কেন করা হয়, কারণ আমাদের কিন্তু সরকারের একটা নির্দিষ্ট কাঠামো আছে, পাঠ্যপুস্তক আছে, পরীক্ষা হয়, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকরা তাদেরকে পড়ান, পরীক্ষা নেন, এসএসসি পরীক্ষা হয়, জিএসসি, কত রকম পরীক্ষা হয়। কিন্তু অলিম্পিয়াড গুলো কেন দরকার, এই যে জীববিজ্ঞান অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, এটা হচ্ছে যে একজন শিক্ষার্থীকে একটু বেশি বুদ্ধিদীপ্ত করা, তাকে আরেকটু বেশি সৃজনশীল করা, তার জানার পরিধিটা বাড়িয়ে দেওয়া, তার গবেষণার চিন্তাটা তৈরি করে দেওয়া। জীববিজ্ঞান অলিম্পিয়াড যখন আমরা যাত্রা শুরু করলাম 2012 সালে, আমাদের কিন্তু চিন্তাটাই ছিল এরকম যে গতানুগতিক এটা ভেঙে দিয়ে শিক্ষার্থীদের একটা আগ্রহ তৈরি করা। যদি একজন শিক্ষার্থী ধরেন, আমি মানে মূল উত্তরটা দেওয়ার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করি। একজন শিক্ষার্থী সে আঞ্চলিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে কিন্তু নির্বাচিত হয় নাই, এটা তো দুঃখ পাওয়ার আসলে কিছু নেই। যদি ওই শিক্ষার্থী আঞ্চলিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে তার ভিতরে যদি চিন্তা আসে যে জীববিজ্ঞানের এই বিষয়গুলো আমার পড়তে হবে, আমাকে আরো জানতে হবে, আমাকে আরো কিছু বই সংগ্রহ করতে হবে, আমাকে আরো বেশি ওয়েবসাইটে কিছু তথ্য কালেক্ট করতে হবে, বিদেশি কিছু বই পড়তে হবে, শিক্ষকদের থেকে অনেক বেশি প্রশ্ন করতে হবে, প্রতিটি বিষয় আরো গভীরভাবে জানতে হবে, এইটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য, যে এই শিক্ষার্থী তার জানার পরিধিটি বেড়ে গেল। তো উত্তরটি হচ্ছে যে কোন বই থেকে আসবে এটার কোনোভাবেই আমরা এটাকে, এটা মস্তিষ্ক থেকেই আপনারা ফেলে দিতে হবে। আমাদের যেটা বিষয় মূল হচ্ছে আমাদের ওয়েবসাইটে bdbo.org তে কিন্তু আমাদের সিলেবাস দেওয়া আছে। এটা ইন্টারন্যাশনালি আমাদের আইবিও রুলস ফলো করতে হয়। এই সিলেবাস আমরা সবসময় বলি যে সিলেবাসের যে টপিকস, এই টপিকসটা জানতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন একজন শিক্ষার্থী ধরেন সেল বায়োলজি সম্পর্কে জানবে, সে সেলের স্ট্রাকচার জানবে, বিভিন্ন অর্গানেলস সম্পর্কে জানবে, সেল ডিভিশন সম্পর্কে জানবে। তারপরে সে যদি আরো গভীরে যেতে চায় ডিএনএ, ডিএনএ স্ট্রাকচার, অনেক ব্যাপারগুলো সে জানবে, বায়োটেকনোলজি সে একদম আহ, পরবর্তীতে রেপ্লিকেশন পর্যন্ত সে জানতে পারে। কিন্তু এই আমার কথা, আমাদের যে বিষয়টা সেটি হচ্ছে সে এই বিষয়গুলো জানবে, এখন সে কোথা থেকে জানবে? তার পাঠ্যপুস্তক থেকে জানবে, বাংলাদেশে আহ, বাংলা ভাষায় লিখিত যে সহায়ক জীববিজ্ঞান বই সে জায়গা থেকে সে জানতে পারে, গুগলে ক্লিক করলে অসংখ্য ইন্টারন্যাশনালি অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্ম থেকে সে জানতে পারে। এক কথা তাকে জানতে হবে, বিষয়টা খুব গভীরভাবে সে চিন্তা করতে হবে। তবে হ্যাঁ, যে শিক্ষার্থীদের শুরু তো কোনো একটা জায়গা থেকে করতে হবে। আমি আমার জায়গা থেকে সবসময় যে পরামর্শটা দেই যে শিক্ষার্থীরা তাদের প্রথমত নিজ বই থেকে শুরু করবে। একজন শিক্ষার্থী যখন, যারা জুনিয়র ক্যাটাগরিতে, যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, এই ক্যাটাগরির শিক্ষার্থীরা যখন পড়তে বসবে তখন প্রথমত
তার প্রথম কাজ হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বইয়ে কোষ সংশ্লিষ্ট যে আলোচনা আছে, জৈব রসায়ন সংশ্লিষ্ট যে আলোচনা আছে, উদ্ভিদ শরীরতত্ত্ব, প্রাণী শরীরতত্ত্ব বিষয়ে যে আলোচনা আছে, বাস্তু সংস্থানের যে আলোচনা আছে, জৈব প্রযুক্তির যে আলোচনা আছে, বা প্রাণী আচরণবিদ্যা ইথোলজির যে আলোচনাটা যতটুকু আছে এইটুকু সে আগে পড়ে একটা বেসিক ধারণা নেবে। তারপরে সে একটু উপরের ক্লাসে পড়বে, অর্থাৎ যে তার জানার পরিধিটা ধাপে ধাপে বাড়াতে হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী যারা, তারা নবম থেকে দশম শ্রেণী জীববিজ্ঞান বই থেকে জানবে। যদি সম্ভব হয় সে উচ্চ মাধ্যমিকের যে বইগুলোতে অনেক স্ট্যান্ডার্ড অনেক তথ্য আছে এই জায়গা থেকে সে পড়বে, পড়ে একটা ধারণা নেবে। এরপরে এই রিলেটেড আরো ডাইভার্স যে বিষয়গুলো আছে ওয়েবসাইটে, এগুলো অসংখ্য, যেমন বায়োলজি নোটস আছে, মাইক্রোব নোটস আছে, এবং খুবই স্ট্যান্ডার্ড একটা সাইট আছে বাইজুস.com, যেখানে বায়োলজির অনেক বিষয় আর কি আছে। এমনকি 10 মিনিট স্কুলের কন্টেন্টেও অনেক এক কথায় টপিকস ধরে যদি গুগলে সার্চ দেওয়া যায় এই রিলেটেড কিন্তু অসংখ্য। এবং খান একাডেমির ওয়েবসাইট আছে, আমাদের বায়োলজি স্কুল .net আছে। এখানে কিন্তু অসংখ্য স্ট্যান্ডার্ড, আমি যে নামগুলো বলতেছি শুধু এটাই না, এর বাইরে অসংখ্য সাইট আছে যে জায়গাগুলোতে সে কিন্তু বিস্তর জানতে পারবে। পাশাপাশি যেমন অসংখ্য বই, র্যাভেন্সের বায়োলজি, ক্যাম্বেলের বায়োলজি, সেল বায়োলজি, বায়োকেমিস্ট্রি, এই রিলেটেড অসংখ্য বেসিক বই আছে। কিন্তু কাজটা হচ্ছে সে একটা বেসিক নিজের টেক্সট বইটা পড়লে কি হবে, সে একটা বেসিক ধারণাটা পাবে, তারপরে তার জানার পরিধিটা বাড়ানোর জন্য সে জায়গাগুলো সহযোগিতা নিতে পারে। এমসিকিউর জন্য আমরা বলি যে বেসিক ব্যাপারগুলো যথেষ্ট, কিন্তু এসএ কিউ যেটা শর্ট অ্যান্সার করছি, এটার জন্য একজন শিক্ষার্থীকে ওই টপিকস পড়ার পাশাপাশি ওই টপিকস রিলেটেড গবেষণাও যে বিষয়গুলো অনলাইনে পাওয়া যাবে এই জায়গাগুলো তাকে গভীরভাবে পড়তে হবে। যেমন একটা উদাহরণ দিই, একজন শিক্ষার্থী সে যখন সালোক সংশ্লেষণ সম্পর্কে জানতে পারবে, সে যখন স্বাভাবিকভাবে পড়বে আলোক পর্যায়, অন্ধকার পর্যায়, এই যে বিষয়গুলো পড়বে। কিন্তু যখন সে এসএ কিউর জন্য চিন্তা করবে তখন কিন্তু সে ওর ভিতরের যে রিয়াকশন গুলো, প্রথমত রিয়াকশন বা যে প্রোডাক্টটা উৎপন্ন হয় তার কিন্তু স্বাভাবিক কিছু সাইক্লিক বিষয়গুলো রয়েছে, কিন্তু উচ্চতর ক্লাসগুলোতে বা ক্যাম্পবেল বায়োলজিতে আরো অ্যাডভান্স লেভেলের কিন্তু রিয়াকশন এবং আলোচনাগুলো করা আছে। ওই বিষয়গুলো তাকে একটু গভীরভাবে এই ধারণাটা নিতে হবে। যেমন প্লান্ট ফিজিওলজির আমি একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই, প্লান্ট ফিজিওলজিতে একজন শিক্ষার্থী যখন সে প্লান্ট অ্যানাটমি পড়ে, প্লান্টের বিভিন্ন স্ট্রাকচার, লিভস, রুটস, ফ্রুটস বিষয়গুলো যখন বিস্তারিত পড়ে, ফিজিওলজিতে এসে তার রেসপিরেশন, ফটোসিনথেসিস, ট্রান্সপাইরেশন এই বিষয়গুলো সে পড়ে। কিন্তু আরো অ্যাডভান্স লেভেলের যেমন তার হরমোনাল ইফেক্ট বা হিট, অতিরিক্ত তাপমাত্রায় প্লান্টের যে রেসপন্স, এর যে ভিতরের যে কি সেন্স গুলো হয় এইগুলো কিন্তু অনেক উচ্চতর বইগুলাতে, ক্যাম্পবেল বায়োলজি বা রেভেন বায়োলজিতে বা ওটা ওয়েবসাইটেও খুবই অ্যাভেলেবেল এই বিষয়গুলো থাকবে। অত মোদ্দা কথা হচ্ছে যে এমসিকিউ এর জন্য একটা বেসিক বিষয়গুলো সে বিস্তার ধারণা লাভ করবে, আর এসএকিউ তাকে তার টার্গেট করবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলোতে, বিশেষ করে রিয়াকশনের যে পার্টগুলো বা সাইক্লিক প্রসেস যে পার্টগুলো, যেমন প্লান্ট মাটি থেকে সে খনিজ লবণ এবং পানি আপটেক করে, এটা একটা জেনারেল কথা কিভাবে করে। কিন্তু এটা করতে গিয়ে জাইলেম ফ্লোয়েমের মধ্যে বায়োকেমিক্যাল কি চেঞ্জ গুলো আসে, বা কোন কোন জায়গাতে পরিবর্তনগুলো হয়, এইটা যে সাইক্লিক ব্যাপারটা এইটা ডিপলি জানতে হবে তাকে এসএ কিউ পার্টে ভালো করার জন্য আর কি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নিয়ে খুব ভয় পাওয়ার বা এটা কেউ প্রেশার নেওয়ার কিছু নেই। শিক্ষার্থী তার সর্বোচ্চ চেষ্টা করবে নিজের জানার জন্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে তার এই জানার ধারাবাহিকতাটা যাতে ভবিষ্যতে থাকে এবং সে নিজেকে একটু বায়োলজিক্যাল চিন্তা করতে পারে ভবিষ্যতে এটা নিয়ে গবেষণা বা উচ্চতর শিক্ষার জন্য। আশা করি আমি বিষয়টি ব্যাখ্যা করতে পারছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি এবার যে বিষয়টি বলব তা হচ্ছে যে আমি যে সিলেবাসটি পেয়েছি সেই সিলেবাসে আমরা দেখছিলাম যে আহ, কোষবিদ্যা, প্রাণ রসায়ন, অণুজীব বিজ্ঞান এবং জীব প্রযুক্তি বিষয়ে 20% মার্কস। আহ, তারপর হচ্ছে উদ্ভিদ অঙ্গ সংস্থানবিদ্যা, শারীরতত্ত্ব, বীজধারী উদ্ভিদের গুরুত্ব, এতে হচ্ছে 15% মার্কস আছে। এখানে নম্বর আহ, এত মার্কসের ভিত্তিতে এই প্রশ্ন করা হয়। এটা আর কি আমার যে সিলেবাসের বিষয়। আরেকটা হচ্ছে প্রাণী অঙ্গ সংস্থানবিদ্যা, শারীরতত্ত্ব, মেরুদণ্ডী প্রাণী, এগুলো থেকে 25%। প্রাণ প্রাণী আচরণ বিদ্যাতে হচ্ছে 5%, বংশগতি বিদ্যাতে হচ্ছে এবং জৈব অভিব্যক্তিতে 20%, এবং বাস্তু সংস্থানে 10% এবং জীব শ্রেণীকরণ বিদ্যায় হচ্ছে 5%। এই যে সিলেবাসের যে কাঠামোটা আমি ওয়েবসাইটে পেয়েছিলাম, তো এটা কি আসলে ফলো করা হয়? এটা অনেকেরই এটা প্রশ্ন এটা যে সকল, এটা কি উভয়টা হ্যাঁ, উভয় রাউন্ডে ফলো করা হয়।
এটা আমরা উভয় জাতীয়তে তো অবশ্যই অবশ্যই এটা আমরা ফলো করি, সবসময় এটা আমরা ফলো করি, যেটা ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডের আমাদের ওই ফরম্যাটটা ফলো করতে হয়। আমরা সবসময় এটা চেষ্টা করি আর কি। কিন্তু অনেক সময় দেখা যায়, যেমন ধরেন জুনিয়র ক্যাটাগরিতে ইথোলজি যে পার্টটা, প্রাণী আচরণ বিদ্যা, এটা নিয়ে কিন্তু আমাদের খুব বিস্তর মাধ্যমিক পর্যায়ে আলোচনা করা নেই। সেক্ষেত্রে আমরা সবসময় এটা স্ট্যান্ডার্ড ফলো করি, কিন্তু কিছু কিছু সময় একটু এলোমেলো হয়। তবে অ্যাকচুয়ালি সাম্প্রতিক সময়গুলোতে আমাদেরকে এটা স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। যেমন আপনি যেহেতু বায়োলজি নিয়ে দীর্ঘদিন কাজ করেন, খুব লেখালেখি করেন এবং খুব জনপ্রিয় শিক্ষক, আমরা খুব গর্বিত আপনাকে নিয়ে। বায়োলজির যদি একজন ষষ্ঠ শ্রেণী বা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে যদি প্রাণী আচরণ বিদ্যা সম্পর্কে যদি প্রশ্ন করা হয় বা বিষয়গুলো, এটা তার জন্য খুবই জটিল। কারণ হচ্ছে যে এই বিষয়গুলো তো আমাদের অ্যাভেলেবেল না, যদিও সামনের দিনগুলোতে পাঠ্যপুস্তকে এগুলা বিস্তর চলে আসবে। তবে এটা আমরা ফলো করি, এটা আমাদের সবসময় ফলো করতে হয়। কেন? কারণ হচ্ছে ওই যে আমি আপনাদের প্রথমে এক কথাটা বলেছি যে আমাদের যে গতানুগত যা আছে এটা ট্র্যাক ভেঙে একটু অন্যদিকে যাওয়াটাই আমাদের উদ্দেশ্য। যার ফলে ওই যে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে, যতগুলো প্রশ্ন থাকে, ওই পার্সেন্টেজ আমরা সবসময় ফলো করি। অনেক ধন্যবাদ। আমি আসলে একটা বিষয়ে খুব লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে একজন শিক্ষক হিসাবে যে যারা সপ্তম শ্রেণী থেকে এই যে কোনো একটা ক্যাটাগরিতে রানার্স আপ হলো বা চ্যাম্পিয়ন হলো, আবার নবম শ্রেণীতে যে সেও রানার্স আপ হলো একই ক্যাটাগরিতে, এবং সে কিন্তু একই ধরনের প্রশ্নগুলো সে না, আহ, ষষ্ঠ থেকে অষ্টম হচ্ছে একই ক্যাটাগরি, জুনিয়র। হ্যাঁ, অষ্টম বলতে মানে নবম শ্রেণীতে পড়ছে, কিন্তু সে আগের বছর ছিল অষ্টমের অষ্টম বই। শ্রেণীতে, এরকমই যারা এরা হচ্ছে জুনিয়র ক্যাটাগরিতে। আমি অবাক হয়ে যাই যখন সপ্তম শ্রেণীর একটা শিক্ষার্থী, একজন শিক্ষার্থী যখন নবম শ্রেণীর শিক্ষার্থীদের মতো সমানভাবে রোল প্লে করছে এবং ভালো করছে। তো এই বিষয়টা ভালো লাগে যে এটা তার জানার পরিধি অনেক বাড়িয়ে দিচ্ছে জীববিজ্ঞান অলিম্পিয়াডে, আমি মনে করছি যে রাইট। এটা আসলে একটা আম, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি যে আহ, যারা সপ্তম শ্রেণীতে, সে কিন্তু অনেক এগিয়ে গেল সপ্তম শ্রেণীর যে শিক্ষার্থী নবম শ্রেণীর সাথে। নবম শ্রেণী এই কারণে বলছি, সে কিন্তু আগের বছর জুনিয়র ক্যাটাগরিতে যারা আছে তারা হচ্ছে না, এই বছর নবম এমনকি শ্রেণীতে। এমনকি আমরা এটাও পেয়েছি, এমনকি আমরা এটাও পেয়েছি যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হয়েছে, ওই ভেন্যুতে টপ জি, স্কোরও করেছে। এমনটা আমরা অনেক জি, জায়গায় পেয়েছি আর কি। জি, এটা আসলে খুবই ভালো লাগার বিষয়। কিন্তু আপনি একটু আগে যে কথাটা বলছিলেন যে সব সব শ্রেণীরই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বিজ্ঞান যে বইগুলো আছে সেগুলো আসলে আমি মোটামুটি তো ধরি, বা ক্লাস নেয়ার কারণে হোক হুম, বা অন্য কারণেই হোক, আমি বইগুলোর বিতর্ক সম্পর্কে একটু জানি যে সিলেবাসে যা আছে সেটা এই বইগুলোর থেকে কিন্তু একটু বেশি। আপনিও হুম, বলেছেন এটা। ষষ্ঠ, হুম, সপ্তম, হুম, অষ্টমে অল্প কিছু লাইন দেয়া আছে। সেক্ষেত্রে আসলে আপনি যেটা বলছিলেন যে পাঠ্য বই, আমি মনে করি আরকি যে এটা আমি উত্তর বলা যায় দিয়ে দিচ্ছি যে পাঠ্য বই শুধু ফলো করলেই আমাদের হচ্ছে না কিন্তু। কারণ হচ্ছে রাইট। আমরা এখানে পাঠ্য বইটাকে জাস্ট শুরু বলতে পারি। ষষ্ঠ, সপ্তম, হুম, অষ্টম। এই এটা বিষয়ে বেসিক অনেক ধারণা। শিক্ষার্থীর বেসিক ধারণা। অনেক শিক্ষার্থীরই অনেক ধরনের মানে মূল কথাটা হচ্ছে যে পাঠ্য বই। তো পাঠ্য বই পড়তে গেলে সে তখন আমার মনে হয় যে এই পাশাপাশি অন্যান্য সবকিছু সোর্স গুলোকে সে নিয়ে নিবে ইচ্ছে করেই। কারণ হচ্ছে তখন দেখা যাবে যে সে তেমন কিছু পাচ্ছে না। যেমন আমি হুম, এখানে যদি বলি যে বংশগতিবিদ্যা, ষষ্ঠ শ্রেণীর বইতে সে কতটুকুই বা পাবে? অষ্টম শ্রেণীর বই তো অল্প দেয়া আছে, নবম দশম শ্রেণীর বইতে একটা অধ্যায়ে অল্প কিছু আছে। কিংবা আমরা জীব প্রযুক্তি যদি বলি, জীব প্রযুক্তি নবম শ্রেণীর বইয়ে আছে। আর আগের বইগুলোতে বলতে গেলে নাই। মানে ষষ্ঠ, সপ্তম, অষ্টমে বলতে গেলে নাই। ও অল্প কিছু। এরকম করে আসলে অনেকের প্রশ্নের উত্তরটা আমি নিজেই পাঠ্য বই হিসেবে দিয়ে দিচ্ছি আরকি, আমার সামনে হুম, হুম। সিলেবাস আছে সেজন্য। কিছু বিষয় আছে, বেশি আছে। এইটা তো আপনারা কি ফলো করেন? যেমন এই বিষয়টা আমি জানতে চাইছিলাম। যেমন এখানে আছে কোষবিদ্যা, প্রাণ রসায়ন, অণুজীব বিজ্ঞান এবং জীব প্রযুক্তি। এখন এক্ষেত্রে আমরা যদি বই দেখি তাহলে আমরা হচ্ছে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর বইয়ে কিন্তু কোনো কোনো টপিকটা একটু বেশি দেয়া আছে। আবার কোনো হ্যাঁ, টপিকটা ওইভাবে আমরা একেবারেই খেয়াল নাই। রাখি। ওই কোন এই ক্যাটাগরিতে বিষয়টা কোনটা কি বেশি আপনাদের আছে মানে ওটা খেয়াল খেয়ালে রেখে আমাদের প্রশ্ন সাজানো আছে হয়। কিনা? যে যে বিষয়টা ওই ক্যাটাগরির জন্য বেশি, যে টপিকটা বেশি আছে হুম, সেটা কি আপনারা ফলো করছেন কিনা? হ্যাঁ, আমরা কিছু আমি কিছু কি ক্ষেত্রে এটা করি, কারণ আমার আমাদের ওটা প্রশ্নটা খেয়াল কি রাখি। বিশেষ করে আঞ্চলিক এটা আমরা খেয়াল রাখি, আঞ্চলিকে এটা আমরা অবশ্যই খেয়াল রাখি। আমার মনে হয় যে এই বিষয়টা আপনাদের
আমি তাদের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করছি আর কি, যে আমাদের যে টপিকগুলো বেশি দেওয়া আছে সেই ক্যাটাগরির জন্য, যে ক্যাটাগরিতে যে টপিকগুলো বেশি দেওয়া আছে সেইটা তার জন্য কিন্তু খুবই সহজ হয়ে যায়, এবং এই টপিকগুলোকে নিয়ে কিন্তু সে আগাতে পারে। আমার পরের যে প্রশ্নটা হচ্ছে যে যদি আপনি আমাদের শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য যে এই এই বিষয়টা একটু বলতেন, অনেকেরই ধারণা নেই এটা বা এটা জানতে চায় অনেকে, যে এই যে যারা চ্যাম্পিয়ন হলো, আহ, আমাদের যে ন্যাশনাল রাউন্ডে যারা চ্যাম্পিয়ন হয় তাদেরকে আমরা জানি যে দুই ক্যাটাগরিতে রাখা হয়। সেই বিষয়টা অনেকেরই জানার আগ্রহ আর কি, সেই বিষয়টা যদি একটু বলতেন আমাদের, যে এখানে কিছু শিক্ষার্থীদেরকে ক্যাম্পে নেওয়া হয় বা এখানে কিন্তু ক্যাটাগরি ভাগ আছে, এই বিষয়টা আমরা আসলে আপনার কাছ থেকে জানতে চাই। না, ঠিক আছে। সেটা হচ্ছে যে আসলে আমরা বায়োলজি, আমি বললাম যে বায়োলজি অলিম্পিয়াডের শিক্ষার্থীদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করা এবং তাদের যে দূরদর্শী চিন্তা জগৎটা তৈরি করাই তো আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু অন প্রোগ্রাম হিসেবে আমরা ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে যারা আসবে তাদের থেকে আমরা চূড়ান্তভাবে নির্বাচিত করব বায়ো ক্যাম্পের জন্য। এটা খুবই ইন্টারন্যাশনাল লেভেলের একটি বায়ো ক্যাম্প, যেটা 2015 সাল থেকে হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি সাভারে এই প্রোগ্রামটি হয়, ওই প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করে থাকে। এই বায়োক্যাম্পে যে শিক্ষার্থীরা যাবে এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে জাতীয় অলিম্পিয়াডে যেমন 31 তারিখে হবে, এই অলিম্পিয়াডে যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তার একটা আমাদের পার্সেন্টেজ একটা সফটওয়্যার কাউন্ট আছে, সেখান থেকে আমরা শিক্ষার্থীদেরকে বাছাই করে তাদেরকে বায়োক্যাম্পে নিয়ে যাব। বায়োক্যাম্প সেকশন থেকে আসলে ওই জায়গা থেকে দায়ভারটা হচ্ছে আসলে আমাদের উদ্দেশ্য, যে বায়োক্যাম্পে আমরা শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেই 3 দিন ব্যাপী। সেখানে প্রশিক্ষণ দেই একদম অ্যাডভান্স লেভেলে, দেশের প্রথিতযশা প্রখ্যাত যারা জীববিজ্ঞানী সব সেক্টরের সিলেবাসের মধ্যে সবাইকে আমরা ওখানে নিয়ে সেশন রাখি, প্র্যাকটিক্যাল ক্লাস হয়। যেমন আপনার সঙ্গে একটা বিষয় শেয়ার করি, যে বায়োসিস্টেমেটিক্স এত অ্যাডভান্স একটা বিষয় যেটা খুব জেনারেলি আপনি পাবেন না, কিন্তু এখানে শিক্ষার্থীদের বায়োসিস্টেমেটিক্স সফটওয়্যারে কিন্তু শেখানো হয় এই বায়ো ক্যাম্পে। এরকম বায়োটেকনোলজির বিষয়গুলা ওখানে আমাদের বিজ্ঞানীরা রয়েছেন, সম্মানিত বিজ্ঞানীবৃন্দ, তাদের পুরো ল্যাবরেটরিতে আমাদেরকে হাতে কলমে শিক্ষার্থীদেরকে বায়ো ক্যাম্পে আমরা 3 দিন শেখাই। মানে ওখানে শেখা, চলাফেরা, কাজ করা সব মিলে একটা খুবই ক্যাম্পে যেমন পুরো প্র্যাকটিক্যাল থিওরি মিক্সচার হয়ে যে তৈরি করা যে ইয়াটা স্ট্যান্ডার্ড, এটা আমাদের ডাক্তার সৌমিত্র চক্রবর্তী আমাদের, যার নেতৃত্বে আমরা দীর্ঘদিন বায়োলজি অলিম্পিয়াডের শুরুটাই করেছি। খুবই আপনারা জানেন যে খুবই নামকরা বিজ্ঞানী এবং লেখক। উনার আমাদের বর্তমান অলিম্পিয়াড কোচ উনি। তার পুরো নির্দেশনা এবং সিলেবাসে আমরা কিন্তু এই পুরোটা যেহেতু এটা আন্তর্জাতিক পুরো বিষয়টা উনি সমন্বয় করেন, আমরা ওইখানে শিক্ষার্থীদেরকে তৈরি করি এবং সেখানে চূড়ান্ত একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষায় আবার আমাদের শিক্ষার্থীদেরকে নির্বাচিত করি, এবং ওইটাই কিন্তু চূড়ান্ত না। বায়োক্যাম্পে যারা নির্বাচিত হবে তাদেরকে নিয়ে আবার আমরা এক্সটেন্ডেড আরেকটা বায়োক্যাম্প করি, মানে এটা হচ্ছে একদম ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে যাওয়ার জন্য ফিট করার জন্য আর কি। সেখান থেকে আমরা চূড়ান্তভাবে 4 জন শিক্ষার্থীকে বাংলাদেশের দল হিসেবে ঘোষণা করি, যারা এবার ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড 36তম অলিম্পিয়াড ফিলিপাইনে অংশগ্রহণ করবে। ফলে জাতীয় অলিম্পিয়াডে যারা নির্বাচিত হবে তারা কিন্তু আরো বেশি লাকি, তারা একদম গবেষকদের খুব ইন্টেন্সিভ কেয়ারে অ্যাডভান্স, এবং তারা বিশাল যে জগৎ জীববিজ্ঞানের সেটা বুঝতে পারে। এটা একটা সুযোগ রয়েছে আর কি। তবে সব মিলিয়ে বিষয়টা আজকাল নির্বাচিত হতেই হবে। এই আমি শিক্ষার্থীদেরকে বলবো পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এটা পরীক্ষা বলা যাবে না। আমি বলি উৎসবে আসতে হবে নিজের মগজটাকে উন্মোচন করার জন্য, শত শত শিক্ষার্থীদের দেখার জন্য, বিজ্ঞানীদেরকে প্রশ্ন করার জন্য। এবং একটা বিষয় বলি, যারা জাতীয় অলিম্পিয়াডে আসবে প্রশ্নোত্তর পর্বে যেহেতু দেখা হবে আমার সঙ্গে সবার, প্রশ্নোত্তর পর্বে প্রচুর প্রশ্ন করতে হবে। এখানে দেশের নামকরা বিজ্ঞানীরা থাকবেন, তাদের কাছ থেকে নিজের যত অজানা প্রশ্ন, আমরা অসংখ্য প্রশ্ন পাই সব জায়গাতে। জাতীয় অলিম্পিয়াডে যারা শিক্ষার্থী রয়েছে এখানে তোমাদের জন্য খুব ভালো খবর যেটা, এবার আঞ্চলিক অলিম্পিয়াডে তোমরা আঞ্চলের বিশেষজ্ঞদের পেয়েছো, আর জাতীয় অলিম্পিয়াডে পাবা দেশ সেরা বড় বড় বিজ্ঞানীদেরকে। ফলে তোমাদের এটাই সুযোগ সব ধরনের প্রশ্ন করে নিজেদের জানার জগৎটাকে তৈরি করা। এবং আগামীতে তোমরা এবার ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডের মাধ্যমে যারা ক্যাম্পে যাবে, যারা ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে যাবে, এবং তোমরা এই ব্যাপারটা জানো, এটা ম্যাডাম আপনিও জানেন যে ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করে সেখান থেকে যারা অ্যাওয়ার্ড পায় তারা খুবই সৌভাগ্যবান, কারণ তারা ওয়ার্ল্ডের বড় বড় প্রতিষ্ঠান ইউনিভার্সিটিগুলোতে তারা সুযোগ পায়। আমরা 2016 সাল থেকে 15 সাল থেকে অবজারভার হিসেবে গেছিলাম, 16 সাল থেকে আমাদের প্রতিনিয়ত টিম যাচ্ছে, এবং প্রথম থেকে আমাদের শিক্ষার্থীরা MIT, হাওয়ার্ড, ক্যামব্রিজে প্রতি বছর আমাদের শিক্ষার্থীরা সেখানে স্নাতক এবং স্নাতকোত্তর ভর্তি হচ্ছে। এটা
বায়োলজি অলিম্পিয়াড বা এটা অন্যান্য যে কোনো অলিম্পিয়াডে অংশগ্রহণ যারা করে তাদের জন্য খুব ভালো খবর। শিক্ষার্থীদের কাছে আমার যেটা চাওয়া থাকবে এবং প্রত্যাশা থাকবে যে নিজের দ্বার উন্মোচন করো, নিজের চিন্তার জগৎটাকে প্রসারিত করো। জীববিজ্ঞান পাঠ্যপুস্তক, শিক্ষকদের সহায়তা সহ প্রচুর জীববিজ্ঞানের বই পড়ো। দেশ বিদেশে, দেশে প্রচুর বই আছে বাংলায়, বিদেশে বই আছে। তোমাদের যে আজকের যে এই তথ্য প্রযুক্তি, আইসিটি, এই যে গুগল, যে এই জায়গাগুলোতে সঠিক কাজে ব্যবহার করো। নিজের যখন অনেক তুমি পড়বে, তুমি কিন্তু সেট করতে পারবে তুমি কোন দিকে যাবে। তোমাকে জীববিজ্ঞানেই যে টার্গেট হবে এমন না। নিজেকে আগে খুঁজতে হবে যে আমি কি হতে চাই। এটার জন্য আগে আমাকে জানতে হবে, এর জন্য আমাকে পড়তে হবে এবং নিজেকে মাঝে মাঝে ঝালাই করার জন্য, উজ্জীবিত করার জন্য এরকম অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হবে। এবং তোমরা সমৃদ্ধ হবে এবং তোমাদের দিকে তাকিয়ে আগামীর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি একটি আগামী জীববিজ্ঞান নির্ভর, এবং তোমাদের মধ্যেই আগামীর বড় বড় বিজ্ঞানী যারা আমাদের অতীতে ছিলেন, জগদীশচন্দ্র বসু সহ মেঘনাথ সাহা, যারা শ্রদ্ধাভাজন বাংলাদেশের যে নাম করা সারা বিশ্বের বিজ্ঞানী, জনপ্রিয় বিজ্ঞানী, তোমাদের মধ্যে আগামীর আমাদের এই জগদীশচন্দ্র বসু দেখতে চাই। তোমরা এগিয়ে যাও, তোমাদের জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি অসংখ্য আপনার এবং ধন্যবাদ। আমাদের দর্শকদের অবগতির জন্য জানাতে চাই যে আমাদের আটার একজন শিক্ষার্থী, আমার উম, ছাত্র, বায়োলজি লাভার, সে 18 সালে আপনার ক্যাম্পে কিন্তু গিয়েছিল। ক্যাম্প থেকে এসে সে আমাকে আপনি এখন যা বললেন সেই সকল বর্ণনা দিয়েছে এবং সে অত্যন্ত আহ, খুশি হয়েছে যে এরকম একটি ক্যাম্পে অংশগ্রহণ করতে পেরে, এবং সে বর্তমানে বুয়েটে আছে, বুয়েটে পড়ছে সে। এবং এত ভালো ছিল সে বায়োলজিতে, বায়ো ক্যাম্প পর্যন্ত, তো আপনি বুঝতেই পারছেন কি পরিমাণ আগ্রহ তার। তারপরেও সে কিন্তু বুয়েটে চান্স পেয়েছে। এবং আরো ভালো লাগার বিষয় হলো যে সে আমাকে যে বর্ণনাগুলো দিল যে সেখানে তাদের কি করানো হয় সেটা আমি জানি। সে তখন থেকে 18 সাল থেকে আমি জানি সেই বিষয়টা, যে সে বললো যে অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণ বলা যায় এটা, শিক্ষার্থীদের শেখানো হয়, যে এটা তাদের চিন্তা ভাবনারও বাইরে ছিল যে এই বিষয়গুলো এখানে শেখানো হবে। তা আসলে আমি মনে করি যে এই ধরনের আয়োজন অবশ্যই খুবই খুবই আম, একটা ভাগ্য বলা যায় শিক্ষার্থীদের জন্য, যে তাদের সেই পরিমাণ আম, দক্ষ করে তৈরি করার জন্য এইরকম একটা ক্যাম্পের আয়োজন করা হয়। আমি যেটা বলি, আপনি যেটা বলছেন যে শিক্ষার্থীদের সবসময় যে এইরকম একটা এইরকম অলিম্পিয়াড গুলিতে যারা অংশগ্রহণ করে তারা কিন্তু, আমি আমার যে আহ, অতীত অভিজ্ঞতা সেটা বলে যে এরা অনেক দূর আগায় যেতে পারে, কারণ তার মাথায় সেরকম একটা আহ, চিন্তা চলে আসে যে আমি ভালো করতে হবে, বা আমার যারা চ্যাম্পিয়ন হয়েছিল আগের শিক্ষার্থীরা তারা কিন্তু বেশিরভাগই মেডিকেলে, বুয়েটে বা এরকম ভালো ভালো জায়গাগুলোতে আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, তথ্য আহ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে আছে চ্যাম্পিয়ন যারা হয়েছিল। এক কথা যারা অংশগ্রহণ করেছে তারা লাইফে অনেক সাকসেসফুল, বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করা। সেজন্যই আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই বিষয়গুলো। আমরা অনেক দিন থেকে আমাদের ভালো লাগে বলেই আমরা শিক্ষার্থীদের নিয়ে সেখানে অংশগ্রহণ করি এবং আগ্রহ তৈরি করার চেষ্টা করি। অ- অনেকে আসলে সেই বিষয়গুলো নিয়ে, অনেক অভিভাবকদের মধ্যে সেরকম সচেতনতা তৈরি হয়নি। আমার এই লাইভ সেশনগুলো করার যে মূল উদ্দেশ্য সেটা হলো শিক্ষক এবং অভিভাবক যারা আছেন তারা যেন শিক্ষার্থীদের এরকম বিভিন্ন কু কারিকুলাম অ্যাক্টিভিটিসে, বিশেষ করে অলিম্পিয়াড গুলোতে অংশগ্রহণ করার জন্য সচেতন হন সেই বিষয়টা। আমি এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনার যে বইগুলো আছে, আমাকে শিক্ষার্থীরা বলছিল, এবছরও বলেছে যে ম্যাডাম ওই বইগুলো আমরা কিভাবে সহজেই পেতে পারি, বা আমরা বইগুলোকে আসলে আরো সহজলভ্য করা যায় কিনা, এই বিষয়টা যদি আমি আপনার কাছ থেকে একটু শুনতে, আপনার মাধ্যমে শিক্ষার্থীদের জানাতে চাই যে ক্যাম্বেল বায়োলজি বইটি অনেক জনপ্রিয়, আপনার যে বইটি আছে, বা আরো অলিম্পিয়াডের জন্য বিভিন্ন বই লেখা থাকে যেগুলো, তার মধ্যে কোনগুলো আসলে সহজলভ্য করে দেয়া যায় কিনা সেই বিষয়টা যদি আপনি একটু একটু উদ্যোগ নিতেন, এবং নেক্সট ইয়ার যারা আছে তাদের জন্য কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে সেটা একটা চিন্তা করতেন, তাহলে আমার মনে হয় যে শিক্ষার্থীরা অনেক উপকৃত হতো। এই বিষয়টা যদি একটু বলতেন যে বইগুলোকে তারা কিভাবে পাবে, এবং ভবিষ্যতে এরকম কোনো চিন্তা আছে কিনা যে সহজলভ্য করে দেয়া তাদের জন্য বইগুলো বিভিন্ন জেলায় জেলায় বা বিভাগে পাঠিয়ে। জি। হ্যাঁ, আমরা চাই যে শিক্ষার্থীরা জীববিজ্ঞানের, আমরাও শিক্ষা জীবনে এটা অনুভব করেছি যে জীববিজ্ঞানের খুব
ভালো মানের বই দরকার, যেগুলো তাদেরকে অনেক বেশি তথ্য দেয়। আমরা ক্যাম্বেল বায়োলজি মূলত যারা বায়োলজি অলিম্পিয়াডে ছিলাম, আমাদের টিম থেকে এটা খুব প্রয়োজন মনে হচ্ছিল। পরবর্তীতে এটা নিয়ে আমি চেষ্টা করি, প্রায় 4 বছর আমার প্রয়োজন লাগছে এই প্রাণ রসায়ন ইউনিটে প্রকাশ করার জন্য। কারণ আমার উদ্দেশ্য ছিল, কারণ মূলত ইংলিশ যে বইটি খুবই জটিল, এটাকে যে জন্য বাইবেল অফ বায়োলজি বলা হয়, এটাকে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে খুব সহজে পড়তে পারে, সহজভাবে বুঝতে পারে, এই জন্য আমরা চেষ্টা করেছি। বইটা 2017-তে প্রকাশ করেছিলাম, কিন্তু আমরা চাই যে শিক্ষার্থীদের মাঝে সহজে সব বইগুলো পৌঁছে যাক। বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের ওয়েবসাইটেও কিন্তু অনেক বইয়ের নাম দেওয়া আছে এই জায়গাতে। তো যেহেতু এটা প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আসলে প্রকাশ করে, যেমন ক্যাম্বেল বায়োলজি প্রকাশ করেছে ল্যাব বাংলা, আসলে মার্কেটিং সাইটটা তারা এই বিষয়গুলো করে আর কি। তবে যেহেতু আমি কিছুটা কাজ করেছি, নিজেকে আসলে লেখক বা এগুলো কখনোই বলতে চাই না, একজন বিজ্ঞান কর্মী হিসেবে শিক্ষার্থীদের জন্য কিছু কাজ করার চেষ্টা করে যাচ্ছি। সেই জায়গা থেকে অবশ্যই আমি তাদেরকে জানাবো যে বিষয়টা যাতে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া যায়, এবং অবশ্য রকমারি একটা বড় প্ল্যাটফর্মে, যতদূর জানি রকমারিতে বইটা খুবই সহজে পাওয়া যায়। তো আরেকটা ভালো বিষয়, যেটা আমি নিজ উদ্যোগে একটা কাজ করার চেষ্টা করতেছি, এটা শুধু যে বইয়ের জন্য সেটা না, সেটি হচ্ছে biologyschool.org, এই একটা ওয়েবসাইট, ই লার্নিং প্ল্যাটফর্ম আমি সম্প্রতি শুরু করেছি। আমার উদ্দেশ্য হচ্ছে এইখানে শিক্ষার্থীদেরকে জীববিজ্ঞান সংশ্লিষ্ট যত বিষয় আছে, যতটা চেষ্টা করা যায় বিনামূল্যে অনলাইন কোর্স, একদম পুরোটাই বিনামূল্যে পাওয়া যাবে। এখানে বিভিন্ন ধরনের ব্লগ থাকবে, এখানে বইয়ের লিঙ্ক থাকবে এবং ই বই থাকবে। এবং শিক্ষার্থীদেরকে একটু অবগত করি যে আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রস্তুতির পুরো প্যাকেজ কোর্সটি এখানে দেওয়া আছে, এটা সম্পূর্ণ বিনামূল্যে। শিক্ষার্থীরা এখানে কোর্সটা করে সার্টিফিকেটও পাবে, এই সুযোগটা দেওয়া আছে। এটা একদম কোনো খরচ হবে না। এবং ই বই সেকশনে গেলে সে ইন্ডিয়ান বায়োলজি অলিম্পিয়াডের সকল প্রশ্ন পাবে, ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডের সকল পিডিএফ প্রশ্ন পাবে, অস্ট্রেলিয়ান বায়োলজি অলিম্পিয়াড আমরা আপলোড করব খুব দ্রুত, আর বিশেষ কিছু শ্রীলঙ্কার বায়োলজি অলিম্পিয়াডের প্রশ্ন। এবং এই প্রশ্নগুলো আমি বাংলা করতেছি, এটা আমি নিজে নিজে বাংলা অনুবাদ করতেছি, যা শুধু শিক্ষার্থীদেরকে আহ, যাতে সরবরাহ করা যায়, কারণ আমাদের সব জায়গায় কাজ করতে হবে। এটা বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের পক্ষ থেকে না, এটা আমাদের নিজ উদ্যোগে আমি একটা ছোট্ট টিমে আমরা কাজ করতেছি। এবং এই biologyschool.org-তে এই যে ক্যাম্বেল বায়োলজি বা বিভিন্ন বিখ্যাত বইয়ের কথা বলতেছি, এই বইগুলো সব আমার কাছে আছে। আমার ইচ্ছে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করে এই বিখ্যাত যত বই আছে, এই পিডিএফ গুলো আমি এখানে ফ্রি দিয়ে দিব, এটা আমার ইচ্ছে। যত ম্যাটেরিয়ালস বায়োলজি রিলেটেড আছে, এটা পর্যায়ক্রমে ওয়েবসাইটে আমার শিক্ষার্থীরা সব পাবে। কারণ চাইলেই সবাই ক্যাম্বেল বায়োলজি কিনতে পারবে না, না সহজলভ্য, যদিও রকমারি এখন বিক্রয় করে, অনেক টাকা দাম এই বইগুলো। ফলে শিক্ষার্থীদের যেহেতু আমাদের এই সুযোগটা কম, এই সাইটে আমার একটা ইচ্ছে, যেখানে ব্লগ তো থাকবেই, কোর্স তো থাকবেই, কিন্তু এখানে ই রিলেটেড মানে ই পিডিএফ যত মানে কন্টেন্ট, শিক্ষার্থীদের যত ধরনের বিভিন্ন দেশের অলিম্পিয়াডের প্রশ্ন, ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডের প্রশ্ন, প্রস্তুতি সহায়ক যত কিছু আছে, এবং এগুলো বাংলা ভাষায়ও আমরা এই এই বইটা, এটা বায়োলজি স্কুলের পক্ষ থেকে সেখানে শিক্ষার্থীর জন্য তো থাকবে। তবে আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন, আমি প্রকাশকদেরকে এটা রিকোয়েস্ট করবো, অলিম্পিয়াডের পক্ষ থেকে আমরা বলবো যে অন্তত জেলায় জেলায় আমার শিক্ষার্থীরা যারা প্রয়োজন, তারা যাতে খুব সহজে এই বইটা পায়, কারণ তাদের আগ্রহ আছে। ধন্যবাদ জি, আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম, যেটা আসলে আমি জানি না, শিক্ষার্থীরা তো জানার কথাই না। সেটা হচ্ছে যে আপনার এই বায়োলজি স্কুল সম্পর্কে, আহ, আহ, এটা হচ্ছে আমি এই ওয়েবসাইট সম্পর্কে শিক্ষার্থীদের যে সাহায্যটা করতে পারি, যে আপনি আমাকে যদি এই লিঙ্কটা দেন, তাহলে আমি আমার এই সেশনেরই যে কমেন্ট বক্সে আমি তাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দিতে পারি। এবং অত্যন্ত খুবই ভালো লাগছে এই বিষয়টা শুনে, যে এখানে অনেকগুলো কাজ আছে, শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারছে, ফ্রিতে সেগুলো নিতে পারছে। সেই বিষয়টা আসলে আমার নিজেরই জানা ছিল না। আশা করছি এই বিষয়টা শিক্ষার্থীরা যদি খেয়াল করে এবং একটা প্রচার হয়, তাহলে সকল শিক্ষার্থীরা উপকৃত হবে। কারণ হচ্ছে যে পরিমাণ আগ্রহ আছে, সেই পরিমাণ সাপোর্ট তাদেরকে আসলে আমরা দিতে পারি না, যে আসলে কিভাবে কি একমত। করা যায়। বইগুলো হাতের কাছে পাওয়া গেলেও তাদেরকে কিন্তু একটা সাপোর্ট দেওয়া যাবে, যে না, এই অংশটা তুমি পড়ে দেখো, তো জ্ঞান অর্জন তো হলো অন্তত। সেই জি। বিষয়টা আর কি। তা অনেক সময় হয়, যেটা আমি বলছিলাম আপনাকে, যে তাদের সিলেবাস বললে তারা আমাদেরকে আটকায় ফেলে, যে এই সিলেবাসের ভিতর থেকে কি কি পড়তে পারবো, এটা তো এই এতটুকুই সিলেবাসটা, একটা লিমিটেড বিষয়ের। এই এখান থেকে আসলে প্রশ্ন যে পাবো যে আপনাকে সেই। এই শিক্ষার্থীদের এই পয়েন্টটাতে আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমার একটা ইচ্ছেও আছে আর কি, যে এই যে আসলে সিলেবাস দেখে আসলে বোঝা যায় না যে আসলে কোন কোন বিষয়গুলো পড়া দরকার, তাই না? এই জি, বিষয়টা একটা, এটা খুব দ্রুত আমরা একটা পিডিএফ নিয়ে আসবো, এবং আমার এই সাইটে যে একটা কোর্স দেওয়া আছে, এই কোর্সে সকল টেক্সট বই বিশ্লেষণ করা আছে, যে জুনিয়র ক্যাটাগরিতে
সিক্সের বইয়ের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন টপিকস, সপ্তমের কোনটা হুম। পড়তে হবে, অষ্টমের কোনটা পড়তে হবে, নবম, দশম, 11, 12 সব একদম ধরে ধরে এখানে বলা আছে, উল্লেখ করা যে এই টপিকস গুলো এই, যেমন সেল বায়োলজির আন্ডারে সিক্সের এটা পড়তে হবে, সেভেনের এটা পড়তে হবে, বায়োটেকনোলজির আন্ডারে এখান থেকে পড়তে হবে, এখান থেকে পড়তে হবে। এটা দিয়ে আমি আমি চেষ্টা করেছি আর কি, যাতে শিক্ষার্থীদের অর্থাৎ বায়োলজি প্রচারের জন্য, বায়োলজি শিক্ষার্থীদের জন্য যতটা করা যায়, এটা আমাদের অলিম্পিয়াডেরও ইচ্ছে আছে, তার আমাদের অনেক বড় বড় কাজের উদ্যোগ আগামীতে আসবে। আর আমার পক্ষ থেকে শিক্ষার্থীদের উপহার হিসেবে এই বায়োলজি স্কুল, যেখানে বিনামূল্যে শিক্ষার্থীদের জন্য আপনি সবকিছু। যদি ওয়েবসাইটের লিঙ্কটা একটু বলে দিতেন তাহলে মানে মিস করতো না আরকি। তারা হয়তোবা অনেকেই লিখে নিয়ে রেখেছে। biologySchool.org। জি, জি। আর আমি তো এখানে আমাদের যে কমেন্টেই এই লাইভের কমেন্টেই আমি সেই ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আমরা মনে হয় আমি আপনার অনেক সময় নিয়ে নিচ্ছি। তো শেষ কিছু কথা আপনি শিক্ষার্থীদের জন্য যদি বলতেন যে আবারও বলছি যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে আপনি আপনার শত ব্যস্ততার মধ্যেও আমাদের শিক্ষার্থীদের জন্য এসেছেন। তবে এটা অস্বাভাবিক মনে হচ্ছে না এই কারণে যে আপনি একজন শিক্ষার্থীদের জন্য এই কাজ করেন। শিক্ষার্থীদের কাছে পৌঁছা আপনার জন্য আনন্দের। আমি মনে করছি যে এখানে আজকে যারা দেখবে বা এখনো দেখেনি, অনেকে পড়ার টেবিলে আছে, পরে দেখবে, হয়তো বা একটু পরে উঠে দেখবে, স্যার আছেন স্যারের কাছ থেকে উঠে দেখবে, এই যে দেখবে যারা, সকলের জন্য আপনার কিছু মেসেজ যদি দিতেন যে এই আমাদের যারা বিজ্ঞান শিক্ষার্থী আছে তাদের জন্য, ভবিষ্যতে যারা অংশগ্রহণ করবে সকলের জন্য আপনার কিছু মেসেজ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ ম্যাডাম, যে আপনি একটা অসাধারণ আয়োজন করেছেন। আসলে যেহেতু জীববিজ্ঞানের জন্যই কাজ, শিক্ষার্থীদের জন্য কাজ, এজন্য আমি চাইলেও আসলে না করতে পারিনি। যদিও আজকে সন্ধ্যা থেকে আমি একটা ইন্টারন্যাশনাল সেমিনারে যুক্ত ছিলাম, সেখানে কথা বলতে হয়েছে। এটা আপনাকে কৃতজ্ঞতা, কারণ আপনি আপনার এই যাত্রায় শিক্ষার্থীদের নিয়ে এবং বাংলাদেশের বিজ্ঞান প্রসারে যে উদ্যোগ নিয়েছেন এবং যে প্রচার শিক্ষার্থীদেরকে সহায়তামূলক যে কাজগুলো করে যাচ্ছেন, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা এবং স্যালুট। এবং আমার প্রিয় শিক্ষার্থীদের, তোমাদের জন্য আমার শুভকামনা, সবসময় শুভকামনা থাকবে। আমরা আমি তোমাদের জন্য একটা বিষয় শুধু বলতে চাই, যে স্বপ্ন দেখো নিজেকে তৈরি করার জন্য। আমি আমার নিজের অল্প কিছু কাজ বলেছি, এবং তোমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি আমার নিজের একটি পরিচয় শেয়ার করি তোমাদের সঙ্গে। আমি এই যে জীববিজ্ঞান বা বিজ্ঞানের জন্য এত বেশি কেন হলাম, নিজের পড়াশোনার পাশাপাশি আমি পড়াশোনা করেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। এখান থেকে স্নাতকোত্তর করে পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে বিসিএস কৃষি ক্যাডারে কর্মরত এখন। তো আমি সেই শুরু থেকেই 2008 সাল থেকে আমি এই বিজ্ঞানের সাথে জড়িত, এবং ঢাকায় এসে আমার প্রথম বিজ্ঞানের এই কর্ম শুরু হয়েছিল ডিসকাশন প্রজেক্ট থেকে। তোমরা হয়তো অনেকেই জানবে না, বাংলাদেশের একজন পেশাদার বিজ্ঞান বক্তা আছেন যার নাম হচ্ছে আসিফ, যিনি পর্দার পিছনের মানুষ, একদম আমি বলি বিজ্ঞান দার্শনিক, আমার গুরু, যার কাছ থেকে আমার মূলত বিজ্ঞান, উনি বিভিন্ন জায়গায় বিজ্ঞান লেকচার দেন। এবং আমরা যখন ছোট আর কি 90-এর দশকে উনি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলেছেন। আলী আসগার স্যার, আমরা পরবর্তীতে জাফর ইকবাল স্যার, আমার এই সুযোগগুলো হয়েছে আর কি। এই নিজের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান, ডিবেট, লেখালেখি, এবং অবশ্যই প্রচুর বই পড়া। এটা কেন হলো একটা প্রশ্ন, সেটা আমাকে অনেকে প্রশ্ন করে, যে ইউনিভার্সিটির পড়াশোনাকে কমতি রেখে বা এখনো সার্ভিসে এসেও এত ব্যস্ততার মধ্যে হয়ে যায়। এখন আমার 31 তারিখে বায়োলজি অলিম্পিয়াড হবে, আমি কিন্তু ঢাকায় চলে এসেছি অফিসে ছুটি নিয়ে আমার অথরিটির কাছ থেকে। 3 দিন আগে আমি বসে বসে আছি, কারণ এটা তোমাদের জন্য, কারণ তোমাদের জন্য আমরা 12 সালে শুরু করেছিলাম। তো এত বিজ্ঞান প্রসারের জন্য নিজের এই ডেডিকেশনটা কেন, এটার একটা ইতিহাস আছে আমার জীবনে। আমি বাংলাদেশের ইতিহাসের একটি অংশ, এটা তোমাদের অনুপ্রেরণার জন্য বলতেছি। আমি 2007 সালে প্রথম বাংলাদেশী হিসেবে মহাকাশ ভ্রমণের সুযোগ পেয়েছিলাম, যেটা ইতিহাসের একটি অংশ। এবং বাংলাদেশের সব সাধারণ জ্ঞানের বই এবং বাংলাদেশের সমস্ত মিডিয়ায় 2007 সালে এটি ওয়ার্ল্ড স্পেসিফিক অ্যাসোসিয়েশনের আয়োজনে সারা ওয়ার্ল্ডে একটা কম্পিটিশন হয়েছিল, যে তারা শিক্ষার্থীদেরকে বিনামূল্যে মহাকাশ ভ্রমণ করাবে। এটি হচ্ছে 1957 সালে ইউরি গ্যাগরিন, তিনি পৃথিবীর বাইরে কক্ষপথ ভ্রমণ করেন, সেটির 50 বছর পূর্তি উপলক্ষে 2007 সালে এই ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়। আমি তখন এইচএসসি দ্বিতীয় বর্ষ মাত্র উঠেছি। তা আমি তখন অংশগ্রহণ করেছিলাম। 2 ধাপে অংশগ্রহণ শেষে সারা ওয়ার্ল্ড থেকে 4 জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছিল। 8.5 লক্ষ পার্টিসিপেন্ট ছিল, 0.85 মিলিয়ন। আমরা আমি চূড়ান্তভাবে নির্বাচিত, চেক রিপাবলিক, কলম্বিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, 4 জন। আমি সেই মানুষ, সেই সময়কার পেপার পত্র পত্রিকা এখনো এগুলো স্মৃতি হিসেবে আমার কাছে আছে।
কিন্তু এটা আমার জন্য দুর্ভাগ্য বা সৌভাগ্য যে তাদের আয়োজকদের একটা শর্ত ছিল যে ভিসার ব্যবস্থা করতে হবে। তখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তারাও চেষ্টা করেছিল, কিন্তু চূড়ান্তভাবে আমি ভিসা পাইনি। আমার বয়স ছিল মাত্র 17 বছর 3 মাস। এমবেসি থেকে আমাকে বলা হয়েছিল 18 বছরের নিচে কাউকে একক ভিসা দেওয়া হয় না। যাই হোক, এই যে একটি প্রাপ্তি, যদিও এর আগে আমি বইপাঠ প্রতিযোগিতা, ডিবেট, স্কুল থেকেই এগুলোর সাথে আমি যুক্ত। তো যাক, এটা জানি না আসলে আমি একটা কম্পিটিশনে অংশগ্রহণ করলাম, একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় চূড়ান্তভাবে একদম গ্রামের। আমি কিন্তু বেড়ে উঠেছি একদম মফস্বল গ্রামে, এই তোমাদের অনুপ্রেরণার জন্য বলছি আর কি। আমি যখন এসএসসি পরীক্ষা দেই, আমার বাড়িতে যাওয়ার 4 কিলোমিটার রাস্তা কাদা রাস্তা, কাদা মারি দিয়ে আমাদের যেতে হইতো, বিদ্যুৎ ছিল না, বাড়িতে টিনের ঘর। খুব সাধারণ পরিবার থেকে আমার বেড়ে ওঠা, মানে হতদরিদ্রই বলা যেতে পারে। তো তখন কিন্তু আমি 3 মাস বাংলাদেশের মিডিয়ায় যত জনপ্রিয় টেলিভিশন, যত পত্রিকা, বিবিসি, সিএনএন, সব জায়গায় আমি ওই সময়কার বাংলাদেশের খুব হিট নিউজ আর কি। পরবর্তীতে আমি যেতে পারলাম না, যখন চূড়ান্তভাবে একটা বড় ধাক্কা আমার জীবনে। যাক, তারপরে এইচএসসি শেষ করে ঢাকাতে আসলাম। তখন থেকে একটা নেশা ছিল যে আমি যেতে পারলাম না, আমি বিজ্ঞানের জন্য কিছু করব, আগামী প্রজন্মের জন্য কিছু করব। ফলে কোনো শিক্ষার্থী যখন কিছু করে, আমি খুব প্রাউড ফিল করি। যেমন আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, বিজ্ঞান আন্দোলনে কাজ করতাম, তখন চিলড্রেন সায়েন্স কংগ্রেস বা মেধাবী অন্বেষণে আমাকে বিচারক হিসেবে বেশ কয়েকবার আমার যাওয়ার সুযোগ হয়েছে। তো আমার একবার মনে আছে যে গুগল সায়েন্স ফেয়ারে যখন বাংলাদেশের প্রথম যে পার্টিসিপেন্ট যায়, ও হচ্ছে অতনু চক্রবর্তী। আমি মেধাভিমুখ অনশনে আমাদের যে ডাক্তার সৌমিত্র চক্রবর্তী দাদা আমাকে বলল। তা আমি ওই সায়েন্স ফেয়ারে গিয়ে ওর প্রজেক্টটা দেখে আমি অ্যাস্টোনিশড। তা আমি এই ছেলেটাকে বললাম যে তোমার এই প্রজেক্টটা আন্তর্জাতিক কম্পিটিশনে পাঠাতে হবে। তো বললো যে ভাইয়া আমি তো এগুলা কিছু বুঝি না। তাই বললাম যে প্রোগ্রামটা শেষ হয়ে তখন ফোন নাম্বার দিলাম। আমি তখন, প্রোগ্রামটা হয়েছিল রেসিডেন্সিয়াল মডেল কলেজে, আর আমি যেহেতু পাশে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এই ছেলেটা নড়াইলের ছেলে, সে আমি আমার ক্যাম্পাসে আসে। যেহেতু তার এই প্রজেক্টটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এই ফরম্যাটে তৈরি করতে হবে। আমি সারা দিন সকাল বসছি রাত পর্যন্ত নিজে কম্পিউটারে পুরোটা তৈরি করে আমি হচ্ছে, এটা গুগল সায়েন্স ফেয়ার হইতো তখন, তখন আমরা পাঠালাম। পাঠানোর পরে ও টপ 100-এ সম্ভবত আসছিল, এই অতনু চক্রবর্তী। পরবর্তী সে স্কলারশিপ পাই, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, পরে স্কলারশিপ পাই দক্ষিণ কোরিয়াতে, ফুলব্রাইট। সে স্কলারশিপ পেয়ে মাইক্রোবায়োলজিতে পড়তে চলে যায়। এবং আমার খুব ভালো লাগে যে সে এতটা আমাকে ইয়ে করে, তার বাবা তাকে বলছিল যে তোমার রফিক ভাই যদি বলে বাইরে যেতে তুমি যাবা। এখন সে আমেরিকাতে পিএইচডি করতেছে, আমার সেই অতনু চক্রবর্তী। এরকম অসংখ্য অতনু চক্রবর্তী আমার আছে, তোমরাও সামনে। তো শিক্ষার্থীরা যখন কিছু করে, এরকম কিছু অর্জন করে, মনে হয় যে আমি সেই রফিক যে মহাকাশে সুযোগ পেলাম, যেতে পারলাম না, এরা আমার এক একটা রফিক যে বাংলাদেশকে প্রেজেন্ট করতেছে বাইরে। এই জায়গা থেকে আমি মূলত এই কাজগুলো করি, জানি এবং জানার চেষ্টা করি আর কি সবসময়। এবং সবসময় আমি শিক্ষার্থী, আমি খুব বেশি জানি না, মূলত সবসময় পড়ি, পড়তে চাই, জানাতে চাই, এবং তোমাদেরকে নিয়ে আমি মূলত স্বপ্ন দেখি। এই যে ম্যাডামের মতো মানুষরা যারা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে, তাদের পিছে পিছে দৌড়ে বেড়ায় যে এই শিক্ষার্থীদেরকে তৈরি করতে হবে। তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সর্বশেষ, এটা করজোরে অনুরোধ। সেটি হচ্ছে নিজেকে তৈরি করো, প্রচুর পড়ো। বই পড়া কমে যাচ্ছে, প্রচুর বই পড়তে হবে। টেক্সট বইয়ের বাইরে যতটা পারা যায় বই পড়তে হবে। হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ল্যাপটপ আছে, এগুলোতে কাজে লাগাও নিজের মস্তিষ্ক চর্চার জন্য। অপ্রয়োজনীয় কাজে ব্যয় করো না, কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে, তোমাকে এগিয়ে যেতে হবে। তোমার প্রতিষ্ঠান থেকে কি দিয়েছে, রাষ্ট্র তোমাকে কি দিয়েছে, এইটা কিন্তু বিষয় না। তোমাকে তৈরি হতে হবে, কারণ সারা বিশ্ব এখন উন্মুক্ত। তুমি তৈরি হও, তুমি বিজ্ঞান চর্চা করো, নিজেকে স্বপ্ন দেখো, তোমার মতো করে স্বপ্ন বাস্তবায়নে। অন্যের মতো হতে হবে না, তোমার মতো করে তুমি স্বপ্ন বাস্তবায়ন করো। বাংলাদেশকে পরিচিত করো সারা বিশ্বে। আমি ইতিহাসের একটি অংশ ছিলাম, এটা প্রাউড ফিল করি। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ আসলে আমি পুরো ফাইল বের করে, এখনো আমার সংসার হয়ে গেছে, আমার বাচ্চারা আছে, আমি এটা দেখে খুব স্মৃতিকাতর হয়ে যায়, কারণ এটা তো অনেক বড় একটা প্রাপ্তি ছিল, আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এই জায়গায়। কিন্তু এটা থেকে আমি শক্তি নেই। এই যে জাতীয় অলিম্পিয়াডে আসছি কেন, তোমাদের থেকে শক্তি নেয়ার জন্য। এই যে মঞ্চে যখন তোমরা থাকবা, অডিটোরিয়ামে দেখা হবে আমার সঙ্গে, এই যে প্রাপ্তিগুলো, এই এনার্জি নিয়ে এগিয়ে যেতে চাই যতদিন সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখে। তোমাদের এই অর্জন, তোমাদের এই গবেষণা, আন্তর্জাতিক অঙ্গনে, দেশীয় অঙ্গনে তোমাদের যে সফলতা, এটাই হবে আমাদের প্রাপ্তি। তোমাদের কাছে এটাই প্রত্যাশা। তোমরা আমাদের শক্তি, তোমরা আগামী প্রজন্ম। তোমরা নিজেদেরকে তৈরি করো, নিজেদেরকে কোনোভাবেই পিছিয়ে পড়ার সুযোগ নেই, এগিয়ে যাও তোমরা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ম্যাডামকে।
অসংখ্য ধন্যবাদ। এবং এই বিষয়টা জানার পর আমার মনে হচ্ছে যে আপনি নিজেই তাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা, আমাদের বাংলাদেশের যারা শিক্ষার্থী আছে সকলের জন্য। অনেক মেধাবী এবং অনেক আলোকিত একজন মানুষের সাথে আমরা কথা বলছি, এটা ভাবতেই ভাল লাগছে। এবং আমরা আশা করছি যে আমার শিক্ষার্থীরা আপনার এই গল্পটা শুনেই কিন্তু তারা আপনাকে আম অনুসরণ করবে। আপনার কথাগুলো আরো মনোযোগ দিয়ে শুনবে, এই কারণে যে আপনি আসলে আমাদের বাংলাদেশের একজন রত্ন। এবং তাদের জন্য কাজ করছেন এইরকম একজন একটি আম জায়গায় পৌঁছানো মানুষ। আ আমার এখানে আরেকটা কমেন্ট আছে, মোহাম্মদ জাফরুল্লাহ ন্যাশনাল প্রিপারেশনের জন্য কোন, কোন বই পড়া ইম্পোর্টেন্ট? এগুলো আসলে স্যার বলে ফেলছেন ইতিমধ্যেই। আমি মনে হয় যে তুমি ভিডিওটা দেখলে বুঝতে পারবে। পরে মনে হয় যুক্ত হয়েছে, সেজন্য আগের অংশগুলো দেখলেই বুঝতে পারবে। আ আমি আবার অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। এবং আমরা আশা করছি যে ৩১ মে আমরা আপনাকে দেখবো। আপনার সাথে আমাদের দেখা হবে, আমাদের বায়োলজি লাভারদের সাথে। এবং আপনার মতো আমিও সবাইকে বলি যে এটা আসলে প্রতিযোগিতা নয়, এটি হচ্ছে আমাদের বায়োলজি লাভারদের একটি উৎসব। এবং সেই উৎসবে আমরা আহ, উৎসবের আমেজেই আনন্দ করব, অংশগ্রহণ করব। আহ, আপনাকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আহ, শুভরাত্রি জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। আহ, আবারও অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যে কোনো প্রয়োজনে আপনাকে আমাদের সাথে শিক্ষার্থীদের জন্য কাছে পাবো সেটাই প্রত্যাশা করছি। এবং সাথে অবশ্যই। সাথে এটাও বলে দিচ্ছি যে আপনার যে কাজগুলো আছে সেটা আমি এই অনলাইন সেশনেই শেয়ার করব। এবং আপনাকে যে আমরা কথাটা বলেছিলাম যে উদ্যোগ নেওয়ার বইয়ের বিষয়ে, সেই বিষয়টাও আপনি একটু নজরে রাখবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে আমি শেষ করছি। আহ, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে।